চৌঠা মের পরেই ঘুরে গেছিল খেলা। টলিউডের অবিসংবাদিত জুটি বিশ্বাস ব্রাদার্সের দাপট মুহূর্তে হওয়া। তারপর গত এক মাসে জল অনেক দূর গড়িয়েছে। গতকাল রাতে গ্রেপ্তার হয়েছেন ছোট বিশ্বাস অর্থাৎ স্বরূপ বিশ্বাস। আর তারপরেই যেন প্যান্ডোরার বাক্স খুলে গেছে, অভিযোগের পর অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, এমনকি অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও। কিন্তু এই স্বরূপ বিশ্বাস টলিউডের ত্রাস তো একদিনে হয়ে ওঠেননি, তাকে কেন বাড়তে দেওয়া হলো? এর দায় কার? কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এই চোখের সামনে স্বরূপ বিশ্বাসকে বাড়তে দেওয়া বা অরূপ বিশ্বাসকে বাড়তে দেওয়া আজ তো একদিনে হয়নি। এত অভিযোগ, রাশি রাশি অভিযোগ তাদের বিরুদ্ধে, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীও তো সব দেখেছেন চোখের সামনে। তা এতদূর বাড়তে দেওয়া হলো কেন স্বরূপ বিশ্বাসকে? ত্রাস হয়ে উঠলেন কিভাবে? এর দায় তো কাউকে নিতে হবে। কার দায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরো দায়টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখো, টালিগঞ্জ তো এমন নয় যে বাঁকুড়া বা মুর্শিদাবাদ বা দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত একটি জায়গা যে যেখান থেকে খবর আর এসে পৌঁছচ্ছে না কালীঘাটে, বা অনেক দেরিতে এসে পৌঁছচ্ছে। টালিগঞ্জ মানে হচ্ছে কালীঘাটের অনতি দূরে একটি জায়গা, এবং নিউ আলিপুর যেখানে শরৎ বিশ্বাসের বাস এবং চাষ, তো সেটাও খুব একটা দূরে নয়, কলকাতার মধ্যেই। এই টলিপাড়ার যারা কলাকুশলী তারা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখেন। আমি তো শুনেছি যে লীনা গঙ্গোপাধ্যায় স্ক্রিপ্ট লিখবেন কি, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের 14 তলায় বসে জিজ্ঞাসা করতেন। সিরিয়ালের স্ক্রিপ্ট এবং 2 ঘন্টা ধরে লীনা গঙ্গোপাধ্যায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের 14 তলায়। তো লীনা গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই কখনো কখনো বলেছেন। বা ধরো আজকে জনপ্রিয় যারা শিল্পী বা অভিনেতা অভিনেত্রী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, এতগুলো পরিচালক, টিভি সিরিয়ালের পরিচালক, তারা বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন। এদেরকে আমরা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি দেখতে পেয়েছি। তারা নিশ্চয়ই কোনো না কোনো সময় বলেছেন, বহুবার হয়েছে তারা সমষ্টিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেছেন। এবং স্বরূপ বিশ্বাস যে ক্রমশ একটি ত্রাসে পরিণত হয়েছেন, ধারাবাহিকভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 2016 সালে আমি দিল্লি থেকে কলকাতা ফিরে আসি, সাংবাদিকতা আবার কলকাতা শুরু করি। তখন থেকে আমি দেখছি যে টালিগঞ্জের একটা বিশ্বাস ব্রাদার্সের একটা প্রভাব, এবং সেটা নিয়ে নানা রকম অভিযোগ। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সিরিয়াল দেখেন এবং বলে দেন সিরিয়ালের স্ক্রিপ্ট কেমন হওয়া উচিত, তিনি জানতেন না। তিনি জেনে শুনে যখন প্রশ্রয় দিচ্ছেন, আমরা তো সেই ছোটবেলা থেকে পড়েছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তাদের তৃণ সমদহে। কোথায় ঘৃণা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তো আড়ালের ঘরের দুলাল ছিল। কারণ প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চ যে আলোকিত করা এবং এই যে সিরিয়ালের আর্টিস্টদের নিয়ে যাওয়া, এইসবগুলো স্বরূপ বিশ্বাস করতেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘৃণা কোনোদিন আমি দেখিনি। বা ফিল্ম ফেস্টিভ্যালের সময় আমি একটা স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। একটি বিয়ে বাড়িতে দুজন, আমি শিল্পপতিই বলবো, তারা নিমন্ত্রিত ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিমন্ত্রিত ছিলেন। তারা সেই বিয়ে বাড়িতে সুযোগ বুঝে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কেউ নেই, তারা বলেছিলেন যে দেখুন, স্বরূপ বিশ্বাস কিন্তু ক্রমশ একটা মিনেস হয়ে উঠছে। এবং একটা উদাহরণ দিয়ে বলেন যে নিউ আলিপুরে একটি 6 কাঠা জমি, সেখানে প্রমোটিং হবে। তো প্রথমেই 60 লাখ টাকা চাওয়া হয়েছে। তারপর বলা হয়েছে যে ওই বাড়িটা যে বানানো হবে তার কন্ট্রাক্টটা যেন তাকেই দেওয়া হয়। এবার স্বরূপ বিশ্বাস তো নিজে বাড়ি বানান না, তিনি আবার একটা সাব কন্ট্রাক্টর কেটে দিয়েছে। এবং বলা হয়েছে এরপরে স্কোয়ার ফিটে 200 টাকা দিতে হবে। মারাত্মক অবস্থা। তার মানে যদি 6 কাঠা বাড়িতে, 6 কাঠা জমিতে যদি 10,000 স্কোয়ার ফুটের নির্মাণ হয়, তার মানে ওখানে 20 লাখ টাকা প্লাস হচ্ছে 60 লাখ টাকা প্রথমেই, কাঠা প্রতি 10 লাখ। তারপরে যে সাব কন্ট্রাক্ট দিয়েছেন তার কাছ থেকেও নিশ্চয়ই কিছু একটা পয়সাপাতি আছে, মুনাফার জায়গা থাকবে। তার মানে একটা 6 কাঠার বাড়িতে নির্মাণে কি বিপুল পরিমাণ, 1 কোটি টাকা। 6 কাঠার। আমি নিউ আলিপুরে আমার এক বন্ধুর সূত্রে পরিচিত এক ভদ্রলোক, যিনি ওখানে প্রমোটিং করতেন, তিনি আমাকে একদিন বললেন যে আমি আর এখানে করবো না কাজ, কারণ এদের অত্যাচার আর করা যাচ্ছে না।
তো যে ঘটনাটা বলছিলাম, যে বিয়ে বাড়িতে যখন ওনাকে এটা বলা হয়, তখন উনি শুনে বলেন যে আমার মনে হয় না অরূপ এটা জানে। আচ্ছা, উনি বলেছিলেন, এটা যারা আমায় খবর বলেছেন তাদের দাবি যে উনি বলেছিলেন যে আমার মনে হয় না যে অরূপ এটা জানে। আর দেশে তো আইন শৃঙ্খলা বলে একটা বস্তু আছে, থানায় কমপ্লেন করে দিন। এবার তুমি চিন্তা করে দেখো যে নিউ আলিপুর থানায় তৃণমূল জমানায় অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যদি তুমি তোলাবাজির অভিযোগ জানাতে, তাহলে তার পরিণাম কি হতো? একদম। কার ঘাড়ে বুকের পাটা আছে, কার ঘাড়ে কটা মাথা আছে, ঠিক। তার দায় কার? কোন রকমের এখানে কোনো ভনিতার জায়গাই নেই, কোনো ভনিতার জায়গা নেই। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সব জিনিস, সব দায় তার। তিনি প্রশ্রয় দিয়েছেন। তৃণমূলের একজন নেতা, সৎ এবং নিষ্ঠাবান নেতা বলেই এটা বলেছিলেন আমাকে, এখনো তিনি তৃণমূলেই আছেন। তিনি আমার বলেছিলেন যে দেখো, ব্যাপারটা হয়তো এরকম যে বাম জমানায় তৃণমূলের অনেক অত্যাচারের মুখে পড়তে হয়েছিল, এটা ঠিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা শুরুর দিনে রাজনীতি করেছেন, তারা সেই অত্যাচার তাদের পোহাতে হয়েছে, তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, তাদের জেলা সফরে যাওয়া ইত্যাদি প্রভৃতি। তো কোথাও যেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় এই যে এরা এত অত্যাচারিত হয়েছিল, এখন এদের একটুখানি এইসব খেলাধুলো করার জন্য ছাড় দিয়ে রিটার্ন গিফট এইটুকুনি এখন খেলাধুলো করার ছাড় দেওয়া যেতেই পারে। পার্থ চট্টোপাধ্যায়, দিনের পর দিন চাকরি চুরির ঘটনা ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেননি? আরজি করে ওই যে ডাক্তারবাবু সন্দীপ, তিনি আরজি করে কি করছেন, সন্দীপ ঘোষ, আমি মনে করি যে সেটা হয়তো রোজকারের খবর মুখ্যমন্ত্রীর কাছে নাও আসতে পারে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে দপ্তরে যে চাকরি চুরি হয়ে যাচ্ছে, এটা মুখ্যমন্ত্রী জানতেন না। পার্থবাবু তার কিচেন ক্যাবিনেটের একজন বলা যায়। শোনো, এই সরকারের মেয়াদে যেভাবে বিরোধীদের ওপরে ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে, আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা আছে যে আমি আমার ফোন থেকে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরীর ফোনে ফোন করছি, আর তার ল্যান্ডলাইনে ফোন করছি, আর বলছে ওয়েলকাম টু কলকাতা পুলিশ, প্লিজ ডায়াল 1 to continue। আচ্ছা, ওখানে যতবারই করি ততবারই বলে ওয়েলকাম টু কলকাতা পুলিশ, প্লিজ ডায়াল 1 to continue। এটা অধীর চৌধুরী তখন আর রেলমন্ত্রী নেই, কিন্তু প্রাক্তন রেলমন্ত্রী, তার ল্যান্ডলাইন নাম্বার দিল্লিতে, হ্যাঁ ঠিক। এবার আমার যে সহকর্মী, তখন ওয়াল শুরু হয়নি, আমার যে সহকর্মী, তাকে আমি বললাম যে তোর ফোন থেকে একবার করে দেখতো, তার ফোন থেকে করছি নর্মাল রিং। তো সাংবাদিক কেউ ছাড় পায়নি, বিরোধীদের ফোনে আড়ি পাতার যে অভিযোগ, তো এত কিছু তিনি নজর রাখতে পারতেন। আর তিনি ওই পার্থ চট্টোপাধ্যায় ওখানে তার দপ্তর, শিক্ষা দপ্তর, এত বড় একটা বড় দপ্তর, সেখানে চাকরি চুরি হয়েছে উনি জানতে পারেননি। উনি স্বরূপ বিশ্বাসের দাদাগিরি, ত্রাস, তোলাবাজি উনি জানতে পারেননি। উনি অনুব্রত মণ্ডলের ওখানে গরু চুরির অভিযোগ, গরু পাচারের অভিযোগ উনি জানতে পারেননি। গরু পাচারের অভিযোগ উঠলে বলা হচ্ছিল যে ওটা বিএসএফ এর, বর্ডার তো বিএসএফ ম্যানেজ করে, দায় বিএসএফ এর। আরে বর্ডারে যে পাঁচিল দেওয়ার জন্য যে জমি দেওয়া হচ্ছে না, সে কথা তো উনি বলছেন অনুপ্রবেশের দায় একই রকম ভাবে বলতেন, অনুপ্রবেশের দায় একই রকম। কয়লা পাচার হচ্ছে আইএসএল এর ওই কোলফিল্ডের দায়, সেই কারোর দায় এখানে নেই, সব হচ্ছে বিএসএফ এর দায়, কয়লা পাচারের দায় ওদের, ঠিক আছে। তো এই যে স্বরূপ বিশ্বাসের এই যে চোখ বুজে থাকা, তুমি বলো যে অনুব্রত মণ্ডল, যে অনেকেই তার এই চরাম গুড় বাতাসা এসব শুনে আমোদিত হয়েছেন, এগুলো তো আমোদের ব্যাপার নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নেতা বুঝেন পাচনের বাড়ি চরাম হবে, রাস্তা দাঁড়িয়ে আছে, এগুলোকে কে প্রশ্রয় দিয়েছেন দিনের পর দিন? উনি নিজেও আমোদিত হয়েছেন, তার দায়, মমতা বন্দ্যোপাধ্যায়েরই দায়। তিনি ব্যক্তিগত জীবনে কতটা সৎ সেটা নিয়ে হয়তো কোনো প্রশ্নই নেই, তিনি বেতন নেননি, কিন্তু তার মানে তো এই নয় যে তিনি একটি সৎ, একনিষ্ঠ, একটা স্বচ্ছ প্রশাসনের নেতৃত্ব দিয়েছেন টানা 15 বছরের একটা দীর্ঘ সময়।
একটা দুর্নীতিগ্রস্ত দুর্নীতি পরায়ণ সরকারের নেতৃত্বে ছিলেন তিনি। চিট ফান্ড কাণ্ডে যখন অভিযোগ ওঠে উনি বলেন বাম জমানায় শুরু হয়েছে। আরে বাম জমানায় হয়তো চিট ফান্ড শুরু হয়েছে, আপনি বন্ধ করলেন না, কিন্তু চিট ফান্ড আপনি বন্ধ করলেন না কেন? এবং চিট ফান্ডে এই যে গরিব মানুষগুলোর টাকা একেবারে কিছু মানে তোমার টাকা চিট ফান্ডে যায়নি, আমার টাকাও যায়নি, কারণ তুমিও একটা সচেতন একজন নাগরিক হিসেবে মনে করেছো যে এটাতে টাকা রাখা বাঞ্ছনীয় নয়, আমিও টাকা রাখিনি। কিন্তু কাদের টাকা গেছে? যারা 7-5 বোঝার যাদের ক্ষমতা নেই, যাদেরকে ভুল বোঝানো হয়েছে, তাদেরই তো টাকা গেছে। টাকা লাভ হবে, গরিব, অনগ্রসর, আর্থিকভাবে দুর্বল মানুষের টাকা গেছে। তো সেইখানে এই যে অনাচার, এই অনাচারের বিরুদ্ধে উনি কি ব্যবস্থা নিয়েছেন? ঠিকই, উনি বলেন এ তো বাম জমানায় শুরু হয়েছে। আপনি থামাননি কেন? এবার যে তৃণমূল যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনজয় করতো, পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য যে শাসক দলের যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, যে দাপট, সেই দাপটের কাছে মানুষ মুখ খুলতে সাহস পায়নি। সাহস পায়নি, সাংবাদিকরাই সাহস পায়নি, সংবাদ মাধ্যম, কারণ মামলা করে দেওয়া হয়েছে। এবং সংবাদ মাধ্যমকে পরিচালিত করতেন অরূপ বিশ্বাস, অনেকেই করতেন আরো মানে আমি এই আমাদের ঘটনা নিয়ে আমি কখনোই বলতে চাই না, আজকে বলছি যে ধরো দ্য ওয়ালে একবার একটা বাইট ওঠে, যে বাইকটি হচ্ছে দিলীপ ঘোষের, সেই বাইটের জন্য মামলা, একাধিক বুম রয়েছে ওখানে, একাধিক সংবাদ মাধ্যমের বুম রয়েছে, মামলাটা হলো ওয়ালের বিরুদ্ধে, আর বাইকটা হচ্ছে দিলীপ ঘোষের। ওয়াল কি করলো এখানে? ঠিক আছে, তো কথাটা হচ্ছে যে, এবং সেই মামলা আজও চলছে। তোমায় যেতে হয় এখন। 11ই জানুয়ারি গিয়ে আমি 4 ঘন্টা ওই গরমের মধ্যে ঘর্মাক্ত অবস্থা দাঁড়িয়ে এসেছি, কারণ মামলা চলছে। কি না দিলীপ ঘোষের বাইট, সে ছেড়ে দাও, সেটা হয়েছে, এটা পার্ট অফ আওয়ার লাইফ, সুতরাং আমি এটাতে কোনো ইয়ে মনে করি না, এটা হয়রানি হচ্ছে, ঠিক আছে মিটে যাবে। তো কিন্তু ঘটনা হচ্ছে যে দিনের পর দিন কে প্রশ্রয় দিয়ে গেছে। আমার এখানে একটা প্রশ্ন, দেখো এই যে ব্যান কালচার, যেটা টলিউডের ব্যান কালচার, এটাও কি জানতেন না? টলিউডের ইন্ডাস্ট্রিতে এখন কমতে কমতে একটা চারানা ইন্ডাস্ট্রি এসে দাঁড়িয়েছে। তুমি দেখো না, রিজনাল ফিল্মে আজকে পশ্চিমবঙ্গের যে চলচ্চিত্র জগতের বা যে ছবি বা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, যে মর্যাদা, যে ওজন, যে কোয়ালিটি কাজ, যে শৈল্পিক কাজ কলকাতায় হয়েছে, সেই কাজটা তো সব জায়গায় হয়নি। তো আজকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি, কন্নড়া ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় এগিয়ে গেছে, কি পরিমাণ বিনিয়োগ। তুমি বলো যে এই যে টলিপাড়ায় সিন্ডিকেট, এই ফেডারেশন, গিল্ড ফেডারেশন, সিন্ডিকেট, এই স্বরূপ বিশ্বাস, কে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে কেন? আর যদি না বড় ইনভেস্টমেন্ট আসে, তাহলে ইন্ডাস্ট্রি বড়, টলিউড বড় হবে কি করে? দেব, দেখো বছরে আমি দেবের রঘু ডাকাত দেখিনি, এবং রঘু ডাকাত মনে করে চলেও নি, যতদূর দেখেছি রঘু ডাকাত চলেও নি। কিন্তু আমি তবু দেবকে একটা জায়গায় বাহবা দিতে চাই, সেটা হচ্ছে দেব অন্তত একটা বিগ বাজেটের ছবি বানিয়েছে। বড় বাজেটের ছবি কি হলে কি হয়, বড় বাজেটের ছবি হলে 10 জন কাজ পায়, কলাকুশলীরা কাজ পায়, একটা ইন্ডাস্ট্রিতে একটা টাকা ঢোকে, ঠিক আছে, এইভাবেই তো ইন্ডাস্ট্রি বড় হবে। কিন্তু আজকে সেই ছবি তৈরি করা নিয়ে ঝঞ্ঝাট, বছরে ছবি রিলিজের সংখ্যা কমতে কমতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো এই যে পরতে পরতে ছবি শুধু নয়, সিরিয়াল, মাঝে মাঝে দেখি সিরিয়ালের সেট বন্ধ হয়ে যাচ্ছে, সিরিয়ালের ঠিক স্টুডিওতে গিয়ে উনি হানা দিচ্ছেন স্টুডিওতে, হ্যাঁ টয়লেট পরিষ্কার নেই, নেই, ও নেই, বন্ধ করে দিচ্ছেন। এই যে দাদাগিরি, এই পরিবেশে যেখানে দাদাগিরি মানে কি, এখানে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনটা ঠিক নেই, তা যেখানে বেসিক ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ঠিক নেই, যেখানে সরকার পোষিত বা সরকারের একজন এইরকম দাদাগিরি করছেন এবং তার হুইমস অ্যান্ড ফ্যান্সিসে পুরো ইন্ডাস্ট্রিটা চলছে, কে ঝুঁকি নিয়ে পয়সা লাগাতে যাবে? একেবারেই। এবং তুমি রাজনৈতিকভাবে দেখো, স্বরূপ বিশ্বাস তো তৃণমূল কংগ্রেসের, বলো যে তৃণমূলের সাংসদ, তার ছবি নিয়ে কি হয়, কি টানা পড়ে। অনির্বাণ ভট্টাচার্য বর্তমান সময়ের একজন মেধাবী অভিনেতা, নিঃসন্দেহে, এবং এখন তো গায়ক, তার গানেরও চারিদিকে জনপ্রিয়তা তৈরি হয়েছে, তাকে ব্যান করে দেওয়া, পরমব্রত চট্টোপাধ্যায়কে ব্যান করে দেওয়া, পরমব্রত চট্টোপাধ্যায়কে ফিল্ম ফেস্টিভ্যালে যেহেতু বলতে দেওয়া হয়েছে, তাই
ফিল্ম ফেস্টিভ্যালে ফেডারেশনে না কিসের একটা অফিস হয়, সেখানে কেউ বসলোই না। তা ডাইরেক্ট চ্যালেঞ্জ টু চিফ মিনিস্টার, একদম একেবারেই তাই। তারপরেও তো তাকে তারপরে স্বরূপ বিশ্বাসকে তৃণমূল যুব সাউথ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আজকে তোমাকে বলি, আজকে মেসি যে কলকাতা সফর, সেই সফরের সময় একটা জন অসন্তোষ আছড়ে না পড়লে ঠিক অরূপ বিশ্বাস ওই যে ভুল বানানে ইস্তফা দিতেন না। সেটারও ওই যে 4 লাইনের চিঠি, যার মধ্যে 5খানা বানান ভুল, সেটাও বহুদিন লেগেছে করতে। 4 লাইনের চিঠি 5খানা বানান ভুল, সেই চিঠিটাও তিনি দিতেন না। কিন্তু অরূপ বিশ্বাস মনে করলেন কি, যে তিনি সাচ প্রিভিলেজ, যে মেসি কলকাতায় এসছেন, তিনি একমাত্র আগে থেকে দেখবেন, তিনি সেলফি তুলবেন, তিনি তথ্য সম্প্রচার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু, তাকে নিয়ে এসে ছবি তোলাবেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে ওখানে একজন কেরানির মতন একজন অফিসার ছিলেন, কি ওর নাম, সৌম্য হালদার, তাকে নিয়ে গিয়ে সেলফি তোলাবেন। তিনি যাকে পারছেন, জুই বিশ্বাসের সেলফি তুলছে, মেসিকে জড়িয়ে ধরছেন, কাঁধে কোমরে ধরছেন। এবং আমি সেদিনকে, আমি নর্মালি, আমিও মেসির ভক্ত, কিন্তু আমি সেদিনকে মাঠে যেতাম না। 2 দিন আগে আমার মেয়ে বললেন, বাবা আমি দেখতে যেতে চাই। তো আমি তাকে নিয়ে গেলাম, তাকে আমি দেখাতেই পারলাম না গ্যালারিতে বসে। তুমি ভাবো, এবং মেসিকে, এবং সবচেয়ে দুঃখের ঘটনা, তুমি সম্রাট তোমার কাছে বলি, আমি ফ্রন্ট রোতে দাঁড়িয়ে আছি, মেয়ে বসে আছে সঙ্গে, একটা আর্জেন্টিনার জার্সি পরে গেছে। যখন দেখতে পাচ্ছে না, পেছন থেকে মানুষ বলছেন, আরে মিডিয়ার লোকজনগুলো ওখানে ঝামেলা করছে, তারা তো অনেকে চিনতে পারছে না কারাকে। তারা তো শান্তনু বসুকে, সৌম্য হালদারকে চেনেন না, তারা দূর থেকে ভাবছে, আর অরূপ বিশ্বাসকে দেখছে, আর কিছু জটলা দেখছেন, বলছে মিডিয়ার লোকেরা কি। আরে মিডিয়ার লোকেরা ছিল না ওখানে, অত ছিলই না মাঠে, মিডিয়ার লোকেরা ছিল না, ছিলেন অরূপ বিশ্বাস এন্ড কোম্পানি। কিন্তু অরূপ বিশ্বাস মনে করলেন হি ইজ সাচ প্রিভিলেজ। এই যে প্রায় 1 লক্ষ দর্শক মাঠে বিভিন্ন জায়গা থেকে এসছেন, এত দামি দামি টাকার টিকিট কেটে এসেছেন, কত দূর থেকে এসেছেন অনেকে, যে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে আগ্রহ, তাদেরকে মেসিকে দেখার যে একটা উচ্ছ্বাস, তারা 2 মাস 3 মাস আগে থেকে টিকিট কেটে রেখেছেন, পরোয়াই করলেন না। আরে মানুষের তারা বিবেক আছে, একটা পরোয়া ভয় আছে, কিছুই ছিল না। জনতার দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি, তার সেই জনতার থেকেই ভয়টা উবে গেছিল, তিনি সবকিছু ঊর্ধ্বে উঠে গেছিলেন। এবং সেটাকেও প্রশ্রয়, সেটা কোন প্রশ্রয়ের মানসিকতা থেকে হয়, অ্যান্ড হু হ্যাজ গিভেন দ্যাট প্রশ্রয়, কে প্রশ্রয়টা দিয়েছেন? বোঝাই যাচ্ছে পুরোপুরি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। সেদিনকে মাঠে ডিজি পুলিশ মানে রাজ্যের কোতোয়াল, প্রধান কোতোয়াল ডিজি পুলিশ রাজীব কুমার, তিনি একটা ব্ল্যাক স্যুট পরে ওখানে ঘুরছেন। আরে তো মেসি এসছে, মেসি তো মানে সারা পৃথিবীতে সে তো মানে সবচেয়ে জনপ্রিয় মানুষদের মধ্যে একজন। তাহলে তো সেই মাইন্ডসেটটাকে দেখতে হবে যে তার মানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি। তো ডিজি পুলিশ তার ইউনিফর্মেই নেই, তিনি কালো স্যুট পরে ঘুরে বেড়াচ্ছেন। পরে যখন গন্ডগোলের পর দেখা যাচ্ছিল মাঠে ঘুরছেন। এবং আমি জানি ফর শিওর নবান্নে একজন শীর্ষ আমলা প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে কেন ডিজি পুলিশ ইউনিফর্মে ছিলেন না। তো এই যে সামগ্রিক পরিস্থিতি, স্বরূপ বিশ্বাসটা তুমি একটা মাইক্রো ছবি দেখছো, মাইক্রো। আমি আরেকটা প্রশ্ন আসবো, তুমি শেষ করো। চলে এসো। মানে বিষয় হচ্ছে যে এই দায় যদি তিনি, তোমার সেই ভোটের সময় থেকে একটা কালীঘাটের নিয়ে একটা দর্শকরা জেনে গেছেন, এবং সেখানে এই দায় তো প্রাক্তন মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না। এদের কোথাও গিয়ে প্রশ্রয়। তো এখন যাকে নিয়ে এত কিছু, যার জন্য তৃণমূল পরিষদীয় দল 2 টুকরো হয়ে গেল, পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, আমি নামটা বলেও দিলাম, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বা তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, পার্টির মধ্যে অসন্তোষ, তাকে বাড়তে দেওয়া, এটা কি করে আলোক? মমতা বন্দ্যোপাধ্যায় এর দায়ও মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অভিষেককে অতটা দায়ী করি না। একজন 24-25 বছরের ছেলেকে আপনি করে দিলেন সাংসদ, তারপরে তাকে তিনি যুব সভাপতি, তারপরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তার ক্যামাক সিটির অফিস বানালেন, সেখানে এসে মন্ত্রীরা বসে থাকেন, প্রবীণ মন্ত্রীরা জায়গা পান না, ফোন রেখে ঢুকতে হয়, তারা অপমানিত বোধ করেন। তারপরেও তিনি বললেন না যে এরকম
সিনিয়র নেতাদের সাথে এরকম করিস না, বলেছেন কি? না, কখনোই বলেননি। তার কি কোনো আমরা নমুনা দেখতে পেয়েছি যে আজকে তার কি কোনো রিফ্লেকশন দেখেছি? এবং যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি চালিয়েছেন, যে ধরনের প্রশ্ন উঠেছে, আইপ্যাকের বিরুদ্ধে যেরকম ভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে, যে টিকিট দিয়ে টাকা নিচ্ছে পঞ্চায়েত স্তরে পর্যন্ত, অভিষেককে কিছু বলতে শোনা গেছে? হেরে যাওয়ার পরে উনি বলছেন স্ট্যান্ডিং ওভেশন দাও। ওই দিনকে যদি উনি বলতেন যে না অভিষেকেরও ভুল হয়েছে, আমি ভেবেছিলাম যে আইপ্যাককে দিয়ে 2024 লোকসভা ভোট, সেখানে অভিষেক ভালো কাজ করেছে, কিন্তু এইবার বিধানসভা ভোটের প্রার্থী মনোনয়ন বা ইলেকশন ম্যানেজমেন্ট, এখানে অভিষেকের একটুখানি কৌশলে, হ্যাঁ। ওভার ডিপেন্ডেন্স অফ আইপ্যাক, এটা ভুল হয়েছে। অভিষেক এটা কিন্তু আরো মানে যে সবার সাথে মিলে কাজ করতেন, তাহলে এটা হতো না। এর রেসপন্সিবিলিটি অভিষেকের নিতে হবে বলতে পারতেন। তাহলে যদি বলতেন, ওখানে কিন্তু অনেকটাই অসন্তোষের হাওয়া বেরিয়ে যেত যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে বকছেন, সবার সামনেই বকছেন। কোথাও তিনি তো সেফগার্ড করলেন। এবং কোথাও দেখো পলিটিক্সে কি হয়, কৌশলগতভাবে ভুল হতেই পারে। আজকে অভিষেকের যেটা হয়েছে কৌশলগতভাবে ভুল হয়েছে, বাকিটা হচ্ছে যে অভিষেককে নিয়ে অসন্তোষ, তার অ্যাটিচিউড নিয়ে। সেই অ্যাটিচিউডটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্সটা করেছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন, অভিষেক তো মিশেনি। এবং তার মিশতে না পারার আরেকটা কারণও মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মিশতে দেননি। অভিষেক তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে কেড়ে ওই 22 জনের নিরাপত্তা নেননি, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়েছেন। একেবারে কলকাতায় প্রাইম মিনিস্টার এলে যে ধরনের নিরাপত্তা পান, সেই নিরাপত্তা আমরা অভিষেকের ক্ষেত্রে সেই নিরাপত্তা দিয়ে অভিষেককে মানুষের থেকে দূরত্ব বাড়িয়ে দেওয়ার কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দায়িত্ব ওনার। she herself has done this। যে ওই যে বহর, ওই বহর কার থেকে দূরত্ব বাড়িয়েছে? মানুষের থেকে দূরত্ব বাড়িয়েছে, কর্মীদের থেকে দূরত্ব বাড়িয়েছে, নেতাদের থেকে দূরত্ব বাড়িয়েছে। এই দূরত্ব বাড়ানোর দায়টাও তো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নির্বাচনের পরেও সেটা নিয়ে কোনো রকম কিছু অনুতাপ নেই না। তার কারণ হচ্ছে উনি তো কখনোই নিজের ভুল দেখেননি। শি ইজ রাইট। কারণ হচ্ছে যে আজকে আমাদের এই যে 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় যে পশ্চিমবঙ্গের এই যে অনুন্নয়ন যা হয়েছে বা যা স্তথতা যা কিছু, তারও তো দায় ওনারই। তার কারণ হচ্ছে উনি স্বাস্থ্য ভালো বোঝেন, উনি অর্থ দপ্তর ভালো বোঝেন, উনি শিক্ষাটা সবচেয়ে ভালো বোঝেন। ব্রাত্য বসু বিকাশ ভবনে বসে থাকেন, মুখ্যমন্ত্রী নবান্নে বসে প্রেস কনফারেন্স করেন, এই তো ছিল কালচার। একদম। তার মানে উনি শিক্ষা ভালো বোঝেন। শিল্প আনার জন্য উনি স্পেনে যান, আর শিল্পমন্ত্রী লাল রকে বসে থাকেন উত্তর কলকাতায়, আমাদের শশী পাজার জন্য কি লজ্জাজনক অবস্থা বলতো, যে তিনি শিল্পমন্ত্রী আর মুখ্যমন্ত্রী শিল্প আনতে গেছেন স্পেনে, শিল্পমন্ত্রী রোয়াকে বসে আছেন পাড়ার ছেলেপুলেদের আর তার পার্টি কর্মীদের। সেই পরিষদে ওনার জায়গা হয়নি। হ্যাঁ, সেই জায়গা হয়নি তার। শিল্পমন্ত্রী তারপরে উনি শিল্প বোঝেন, উনি স্বাস্থ্যটা ভালো বুঝতেন, উনি শিক্ষা ভালো বুঝতেন, কালচারটা, উনি তথ্য সম্প্রচার সংস্কৃতি ভালো বোঝেন, উনি সংখ্যালঘু বিষয়ক দপ্তর পরে নিয়ে নেন। তো উনি তো সবটাই বোঝেন, পার্বত্য বিষয়, পাহাড় হিল, এত গন্ডগোল সবটাই। এবং বিধানসভায় যখনই কোনো মন্ত্রী উত্তর দিতে যেতেন, উনি অনেককেই দেখেছি, আমি দেখেছি, উনি তাদেরকে থামিয়ে, আরে ও বলতে পারছে না, আমি বলছি। তো বলতে যে মন্ত্রী পারছে না বিধানসভায়, তাকে মন্ত্রী রেখেছেন কেন? যে মন্ত্রী বিধানসভায় দিনের পর দিন তার দপ্তরের নিয়ে প্রশ্ন উত্তর দিতে পারেন না, তাকে আপনি রেখেছেন কেন? সেই দায়টাও তো আপনার। ঠিক ঠিক, আপনার নয়। আজকে উনি একটা উনি মূর্তি তৈরি করে রেখেছিলেন যে উনি ব্যক্তিগতভাবে উনি সৎ, উনি হাওয়াই চটি পড়েন, ঠিক আছে, উনি একটা মডেস্ট একটা জীবনযাপন করেন, এবং হচ্ছে যে বাড়িতে থাকেন সেটাও কোনো বিলাস। লোকে বলে এসি লাগিয়েছেন, এসি লাগানোটা কোনো বিলাসের মধ্যে আমি এখন তো ধরি না। এটা আজকে কলকাতার যা গরম, তাতে আর মুখ্যমন্ত্রী লাগাবেন এইবার না কেন? মুখ্যমন্ত্রী তো একটা মুখ্যমন্ত্রী নিবাসও থাকা উচিত। তিনি যদি একটা মুখ্যমন্ত্রী নিবাসে যে ধরনের বাংলোতে মুখ্য সচিব থাকেন বা স্বরাষ্ট্র সচিব বা এরা থাকেন, সেই রকম একটা বাংলোতে, একটি ভব্য বাংলো, সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন এবং তার প্রশাসন যদি স্বচ্ছ হতো, মানুষ কিছু ভাবতেন না। অপরাধটা কি হতো তাতে? মুখ্যমন্ত্রী একদম প্রাইম মিনিস্টার 7 নম্বর লোক কল্যাণ ভবন
বা 7 রেসকোর্স রোড, সেইখানে তো শুধুমাত্র আজ নরেন্দ্র মোদী রয়েছেন এমন নয়, পূর্বতন সব প্রধানমন্ত্রীরা। তো প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তার বাসভবন একটি ভব্য বাসভবন হবে, সেখানে বিদেশি অভ্যাগতরা আসবেন, দেশের নেতা মন্ত্রীরা আসবেন, সেখানে সেই ব্যবস্থা থাকবে। এটা তো খুব স্বাভাবিক। আজকে মুখ্যমন্ত্রীর বাসভবন যদি এই যে চিফ সেক্রেটারির যে বাসভবন আছে তার মতো হতো, মানে বড় বাংলো, ঠিক আছে, এবং সেখানে কনফারেন্স রুম, তার অফিস, আর সুন্দর একটা মানে ছাটা ঘাসের একটা লন, ঠিক আছে, একটা পরিচ্ছন্ন ভাব, কেউ কিছু মনে করতেন না। কেন মনে করবে? এটা তো মুখ্যমন্ত্রীর অধিকারের জায়গা। একদমই। কারণ ওখানেই হতে পারতেন কোন শিল্পপতি বাইরে থেকে এলেন, মুখ্যমন্ত্রী বাসভবনে বৈঠক হচ্ছে, ওখানেই আমলারা গেলেন, বৈঠক হচ্ছে, এরকম হতে পারে। বিলাসিতা নয়, এটা বিলাসিতা বলে কেউ বিলাসিতা বলে গণ্য করতো না। কিন্তু তিনি নিজের যে একটা দেখালেন যে তিনি ওরকম ভাবে থাকছেন, এবং তার দলের পঞ্চায়েত প্রধান পর্যন্ত পেল্লাই বাড়ি বানিয়ে ফেলছে, কাউন্সিলর পর্যন্ত পেল্লাই বাড়ি বানিয়ে ফেলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং তার সামনে যে তামঝাম, তো এইগুলো তো মানুষের চোখে লাগলো। রাস্তায় বাস বন্ধ, এর দায় তো তার, সব দায় তার, কারণ তিনিই প্রধান প্রশাসক ছিলেন, তিনি পার্টি সভানেত্রী ছিলেন। তো আজকে ওরকম ভাবে করলে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পাঞ্চিং ব্যাগ হয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ভুল হয়ে থাকে তার দায়টাও তো ওনার, তাহলে উনি বলেননি কেন? এক্ষেত্রে অনেকে বলছেন যে কেন শুধু। আরো একটা কথা আমি তোমায় বলি, এই যে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় বা এরকম, তো এদের ব্যাপারে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপত্তি ছিল 2016 সাল থেকে, সেই আপত্তিতে উনি শোনেননি। এই অরূপ বিশ্বাসকে নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তো কোনো নম্বর ছিল না অরূপ বিশ্বাসী, এবং 16 মন্ত্রিসভা গঠন নিয়ে তখন কেন তাহলে তখন তিনি করেননি? তিনি তো এদেরকে প্রশ্রয় দিয়েছেন, আশকারা দিয়েছেন দিনের পর দিন। এই যে বললাম তোমাকে যে নমুনাটা, যে স্বরূপ বিশ্বাস ওরকম দেশের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ, ওই 6 কাটা বাড়ি প্লটে প্রমোটিং এর জন্য 1 কোটি টাকা, আর উনি বলছেন অরূপ বিশ্বাস জানে না। অরূপ জানে না, এটা হয় কখনো? মানুষ এটা বিশ্বাস, গোটা বাংলা জানে, গোটা কলকাতা জানে যে বিশ্বাস ব্রাদার্সের ওখানে কি দাপট, আর উনি জানেন না। কেউ বিশ্বাস করবে? দেখো এই দায় তো উনি এড়াতে পারেন না, কোনোটাই না। তুমি যেটা পরিষ্কার ভাবে বলেন, স্বরূপ তো একটা ছোটখাটো একটা কি বলবো, উনি মনে আছে তোমার এই প্রচারে গেলে, এই জনসভা, ভোটের প্রচার, এত টাকা দিয়ে কি করবেন, সোনা কি চিবিয়ে খাবেন, হিরে কি চিবিয়ে খাবেন, এগুলো বলতেন শুধু। কোনদিন আটকেছেন? আজকে যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হলেন, অ্যাপারেন্টলি অনুব্রত মণ্ডলকে দেখে কারো ধারণাই ছিল যে অনুব্রত মণ্ডল 2খানা না 3খানা চাল কল, এই জমি, বিঘার পর বিঘা জমি, ব্যাংকে এতগুলো ব্যাংকে কোটি কোটি টাকা, ঠিক আছে, ডিআর লটারিতে 1 কোটি টাকা জিতে গেছেন, কি করে জিতেছেন সবাই জানে। কোনদিন জিজ্ঞাসা করেছেন যে হ্যাঁ রে কেষ্ট, এগুলো কোথা থেকে এলো? কখনোই না। কেষ্টর মাথায় কিভাবে অক্সিজেন পৌঁছাবে সেটা তো উনি ব্যস্ত ছিলেন। ফলে উনি জেলায় জেলায় সামন্ত প্রভু তৈরি করে রেখেছিলেন, যারা এরকম করে বেরিয়েছেন। ফলে কোনোদিনও আজকে স্বরূপ বিশ্বাস, আবার তোমার সেই স্বরূপে ফিরে আসি, ভবানীপুর আসতে পারছি না, টালিগঞ্জেই থাকি না, তুমি এসেছো অনেকটাই। হ্যাঁ, স্বরূপ বিশ্বাসের কথাতে আসি, সব দায় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই টলিগঞ্জের কলাকুশলী শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, তারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, আর তুমি বারবার ইনিয়ে বিনিয়ে গোল গোল কথা বলে এড়িয়ে গেছে। তুমি দেখো যে এরপরেও ওনাকে যদি তুমি আজকে প্রেস কনফারেন্সে স্বরূপ বিশ্বাস নিয়ে প্রশ্ন করো, হয়তো উনি বলবেন যে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, তাতেও উনি বলবেন না যে না স্বরূপ ভুল করেছিল, স্বরূপের বিরুদ্ধে অভিযোগ ছিল আমিও শুনেছি, এটা উনি হয়তো বলবেন না। বা অরূপ হোক, মেসিকাণ্ড হোক, যেটাই হোক, বলবেন না। মেসিকাণ্ড নিয়ে বা উনি কি বলেছেন? কিছুই বলেননি। দীর্ঘদিন একটা চাপের মুখে শেষ পর্যন্ত অরূপ বিশ্বাসকে বলেছেন, ঠিক আছে, তাও ভোট সামনে, ভোট ছিল বলে। যদি বিধানসভা ভোট না থাকতো, বুঝতে পারেননি যে এত বড় অভিঘাত হয়ে যেতে পারে এটার। বিধানসভা যদি ভোট না থাকতো হয়তো এটাও হতো না। ফলে দায় পশ্চিমবঙ্গে এই যে অনাচার, অন্যায়, দুর্নীতি, এর দায় কোনোভাবে উনিও এড়াতে পারেন না। তার মানে তোমার কথা এটা তো স্পষ্ট যে উনি এখনো এই দায় এড়াতে পারবেন না, বা নতুন করে যখন পার্টি গঠনের প্রক্রিয়া উনি শুরু করেছেন, কারণ তো শূন্য হয়ে গেছেন, তারপর সেখানেও এই দায় সম্পর্কে যদি উনি কিছু না বলেন, অভিষেক থেকে শুরু করে এই ছোটখাটো স্বরূপ, হ্যাঁ, ওনাকে বলতে হবে, ওনাকে আগে দায় স্বীকার করতে হবে যে হ্যাঁ অন্যায় হয়েছে। উনি এখনো বলছেন যে
ওই কাউন্টিং এ ম্যানেজ করেছে, ভোট চুরি করেছে, এই করেছে, SIR করেছে। আর এই দুর্নীতিগুলো মানুষের অসন্তোষ যেভাবে আছড়ে পড়ছে, যেভাবে ডিম ছুটছে, চোর স্লোগান এবং ডিম তো এখন মানে একটু তো মানুষ তো ভয়ে বলেনি এতদিন। ভয় ভেঙে গেলে আর যেটা মানুষের হয়- সেই ভয়টাকেই উনি ভেবেছিলেন বোধহয় এন্ডোর্সমেন্ট। ঠিক মানুষের যে ভয়ে মানুষ চুপ করেছিলেন, ওটাই ভেবেছিলেন উনি এন্ডোর্সমেন্ট। এবং উনিও যা ইচ্ছা বলে গেছেন, যা ইচ্ছা বলে গেছেন, মানে যার কোনো মানে কি বলবো অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথাবার্তা, কথাবার্তা ঠিক আছে, দিনের পর দিন সুনন্দন ধরণী মরণী হয়েছেন। এটাই আমি তো মানে এইটা তো স্বৈরাচারী একটা প্রবণতা। সেফগার্ড আমি যা বলবো তাই লোকে মানবে, আমি নতুন শব্দ তৈরি করে দিয়ে যাব। সেই বোধটা কোথাও হারিয়ে গেছিল সম্ভবত, হতে পারে, বোধটাই হয়তো কোথাও হতে হারিয়ে পারে। গেছিল। সুতরাং এই আলোচনার মাধ্যমে দেখুন আমরা এটা স্পষ্ট করার একটা চেষ্টা করলাম যে এর দায় কার, এরা কেন এতদিন ধরে বছরের পর বছর, 5 বছর 2 বছর 1 বছর নয়, 15 বছর ধরে তিলে 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 এরা বেড়েছেন। চোখের সামনে মানুষ দেখেছেন, মানুষ কিছু বলতে পারেননি, সাফার করেছেন, কিন্তু যেখান থেকে ধরার কাজটা শুরু করা যেত সেই ধরার কাজটা না করে কোথাও সেফগার্ড দিয়ে যাওয়া হয়েছে এবং এরাও একেবারে ছোট থেকে মহীরুহতে পরিণত হয়েছেন। সুতরাং আজ স্বরূপ বিশ্বাস কি করলেন, অরূপ বিশ্বাস কি করলেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পার্টিতে এত বিক্ষোভ, তার বিরুদ্ধে এত অসন্তোষ, শুধু তাদের কি দোষারোপ করলেই চলবে? মনে হয় কিন্তু নয়। ওই যে তোমাকে যে কথাটা বললাম ওটা দিয়ে তুমি শেষ করো সম্রাট। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, একদম এই যে সহ্য করেছে না কি, দিনের পর দিন সহ্য এটাই করে হচ্ছে গেছেন। আসল। দিনের পর দিন সহ্য করে গেছেন এবং এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গা থেকে কিন্তু এটাকে এড়িয়ে যেতে পারবেন না। তিনি কার্যত চোখ বুজেছিলেন, দিনের পর দিন তার কাছে অভিযোগ জমা পড়েছেন, তিনি চোখ বুজেছিলেন, বাড়তে দিয়েছেন বাড়তে দিয়েছেন বাড়তে দিয়েছেন। তার ফলশ্রুতি তার সরকার চলে যাওয়া, তার দল ভেঙে যাওয়া এবং এখন প্যান্ডোরার বাক্স খুলে গেছে। একের পর এক অভিযোগ অভিযোগ অভিযোগ, এক একজন গ্রেপ্তার হচ্ছেন। এই নাটক এবং এই বাস্তবতা দিনের পর দিন আরও কিন্তু দিনের পর দিন এটা বাড়তে থাকবে। আমরা আরও অনেক কিছু দেখতে থাকবো, সম্ভবত তাই হতে চলেছে বাংলার রাজনীতিতে। আজ এই পর্যন্ত, দেখতে থাকুন সব খবরের জন্য দ্য ওয়াল।